চীনা ভাষা তৃতীয় ভাষার প্রশ্নটা আসছে কেন? তৃতীয় ভাষার প্রশ্ন আসছে এখানে অনেকগুলো ফ্যাক্টরস এর সাথে যুক্ত আছে। প্রিয় দর্শক, আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপের বিশেষ আয়োজন চায়না ফোকাস অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি শাহানশা রাসেল। বিশ্বায়নের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতায় ক্যারিয়ার, উচ্চশিক্ষা এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্র তৈরি করতে আমাদের তরুণ প্রজন্ম প্রথাগতভাবে বাংলা ও ইংরেজির উপর নির্ভর করে আসছে। কিন্তু আধুনিক বৈশ্বিক অর্থনীতির ভরকেন্দ্র যখন এশিয়ার দিকে ঝুঁকছে, তখন বৈশ্বিক প্ল্যাটফর্মে নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে তৃতীয় ভাষা বা থার্ড ল্যাঙ্গুয়েজ শেখার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশ্ব বাণিজ্য, প্রযুক্তিগত উদ্ভাবন এবং উন্নত উচ্চশিক্ষার অন্যতম কেন্দ্র হিসেবে চীন আন্তর্জাতিক অঙ্গনে শীর্ষস্থান দখল করেছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তৃতীয় ভাষা হিসেবে চীনা ভাষা বা ম্যান্ডারিন শেখার প্রয়োজনীয়তা কতটা, আন্তর্জাতিক ক্ষেত্রে এর বাস্তবতা, সুযোগ সুবিধা কতটুকু এবং বাংলাদেশেই বা এর প্রাতিষ্ঠানিক ভিত্তি কতখানি মজবুত, এসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি, পরিচয় করে দিই তাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন ডক্টর শামসাদ মুর্তজা, তিনি উপাচার্য ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের। আমার সঙ্গে আরও রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, তিনি পরিচালক আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। প্রথমেই জনাব শামসাদ মুর্তজা, আপনার কাছে আমি আসতে চাই। বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় ইংরেজি শিক্ষা দ্বিতীয় ভাষা হিসেবে বহুল ব্যবহৃত হয়ে আসছে, কিন্তু বর্তমান অর্থনৈতিক এবং বৈশ্বিক প্রেক্ষাপটে চীনা ভাষা শিক্ষার তৃতীয় ভাষা হিসেবে চীনা ভাষা শিক্ষার গুরুত্ব কতটুকু এখন বর্তমান বাস্তবতায়, আপনি কি মনে করছেন? আপনি যেভাবে বলছিলেন যে একটা ভরকেন্দ্রর পরিবর্তন আসছে এবং তৃতীয় ভাষা শেখার তো অনেক ধরনের সুবিধা আছে, বাট আপনি যেটা শুরুতে যেটা বলছিলেন যে বাংলাদেশের জন্য তৃতীয় ভাষা কেন, সো সেটা যদি আমাকে ভাবতে হয় তাহলে ভাবতে হবে যে এটা একটা ইকোনমিক এক্সেলেটর হিসেবে কাজ করবে যদি একটা নতুন ভাষা আমার জানা থাকে। বিশেষ করে যেহেতু আমাদের এই লুক ইস্ট পলিসির কারণে এবং আমাদের যে বাণিজ্যের যেই ভরকেন্দ্র যেহেতু শিফট করছে, সো এখানে যেটা হয় যে আমরা যখন ট্রেড নেগোশিয়েট করতে যাই, সো আমাদের যদি একজন তৃতীয় পক্ষের মাধ্যমে বা ইভেন একটা টেকনোলজির মাধ্যমেও যদি যেতে হয়, সো নেগোসিয়েশনের মধ্যে অনেক ধরনের ফিল্টারিং হয়। সো সেক্ষেত্রে যদি একজন ছাত্র সে বা একজন যে কর্মক্ষেত্রে নিয়োজিত আছেন তার পক্ষে যদি এই তৃতীয় ভাষাটা জানা থাকে তাহলে সেটা তাকে একটা অ্যাডভান্টেজ দেবে এবং তার এটা এক ধরনের এক্সেলেটর হিসেবে কাজ করবে, ইকোনমিক এক্সেলেটর হিসেবে কাজ করবে, যেটা তাকে তার বাণিজ্যের ক্ষেত্রে, তার কর্মক্ষেত্রে, পেশাগত ক্ষেত্রে তাকে একটা এজ দিবে বলে আমি বিশ্বাস করি। এবং বাংলাদেশে আসলে এখন ম্যান্ডারিন ভাষার গুরুত্ব কতটুকু বাড়ছে? কারণ সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব মাননীয় তারেক রহমান, তিনি যখন চীন সফরে গিয়েছিলেন তখন যে 17টা বিষয় নিয়ে চুক্তি বা এমওইউ হয়েছিল, সেখানে চীনা বা ম্যান্ডারিন ভাষাকে আমাদের পাঠ্যক্রমে যুক্ত করার বিষয়টি নিয়েও কথা উঠেছে। অবশ্যই। আপনি কি মনে করছেন? এটা একটা ওয়েলকাম মুভ, মানে আমি এটাকে স্বাগত জানাই, কারণ এই ধরনের এমওইউ অবশ্যই একটা খুব জরুরি একটা আউটলাইন, কিন্তু এই পলিসিটাকে ট্রান্সলেট করতে হলে আমাদেরকে আসলে মানে আরও ডিটেইলে চিন্তা করতে হবে। কারণ পলিসি লেভেলে যখন এই ধরনের একটা সমঝোতা আসে তখন মানে আমাদেরকে মাইক্রো লেভেলেই চিন্তা করতে হবে যে কীভাবে আমরা এটা বাস্তবায়ন করতে পারি। সো প্রথম একজন এডুকেটেড হিসেবে আমার জন্য যেটা মনে হচ্ছে যে চ্যালেঞ্জিং জায়গা, যে আমাদের যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা। ফর এক্সাম্পল, আমরা যদি শর্ট টার্ম হয়তো বা কিছু চীনা শিক্ষকের উপরে নির্ভর করতে পারি এই ভাষা জ্ঞানদান প্রদান করার জন্য, কিন্তু আমার লোকাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য আমার যথেষ্ট নিজস্ব শিক্ষক আছে কিনা। সেকেন্ড যেটা হবে যে ল্যাঙ্গুয়েজ, ভাষা তো আসলে ইমার্শনের মাধ্যমে শেখা হয়, শুধুমাত্র মুখস্থ করে রোট লার্নিং করে তো আর ভাষা শেখা যায় না। এবং এই ইমার্শনের জন্য আমার যথেষ্ট মানে এটা লিভড এক্সপিরিয়েন্স এবং অথেন্টিক এক্সপিরিয়েন্স করার জন্য ভাষাকে প্রতিনিয়ত যাপন করার জন্য, চর্চা করার জন্য সুযোগটা আছে কিনা, সো সেটা আমাকে তৈরি করতে হবে। সো সেই জন্য যেসব জায়গায় আমরা এই ভাষাগুলো দিতে যাচ্ছি হয়তোবা ম্যান্ডারিন ক্লাব দরকার হবে, যাতে প্রতিনিয়ত তারা ব্যবহার করতে পারে। আরেকটা বিষয়ের উপর আমি গুরুত্ব দেবো, সেটা হচ্ছে যে এখন যেহেতু টেকনোলজির কারণে অনেক অ্যাপ আছে যেটা দিয়ে ভাষা শেখা যায় বা এই ইমার্শনের এই সুযোগটা করা যায়, সো ল্যাঙ্গুয়েজের জন্য যথেষ্ট কন্টেন্ট আমাদের আছে কিনা। সো বাংলা ভাষাভাষীদের জন্য ম্যান্ডারিন শেখার জন্য এখন ভাষাকে একটা মাল্টিমোডাল কন্টেন্টের মাধ্যমে উপস্থাপন করা, তাকে আকর্ষণীয় করা এবং এই সুযোগটা তৈরি করে দিতে হলে
একদম ছোটবেলা থেকে এটা শুরু করতে হবে। ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে আবার। এই মুহূর্তে ডক্টর আসাদুজ্জামান, আমি আপনার কাছে আসতে চাই যে আপনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভাষা সংরক্ষণ এবং আন্তর্জাতিক ভাষার ক্ষেত্রে কাজ করছেন বাংলা ভাষাকে নিয়ে। আপনি কি মনে করছেন যে চীনা ভাষা শেখার মতো মানসিকতা বা বাস্তবতা বা মানসিক প্রস্তুতি এখন কেমন আছে মানুষ? মানসিক প্রস্তুতি তো আছেই, কারণ চীনা ভাষা যে এখন থেকেই শুরু হচ্ছে বিষয়টা ওরকম না। যেমন সরকার প্রধান গিয়েছিলেন চীনে, এর অর্থ হচ্ছে যে আমাদের এই ধারাবাহিকতা দীর্ঘদিনের। চৈনিক সভ্যতার সাথে যেমন আমাদের একটা পরিচয় আছে, সেরকম ভাষার সাথেও কিন্তু আমাদের একটি যোগাযোগ সবসময় ছিল। প্রশ্নটা হচ্ছে যে আমরা তৃতীয় ভাষা হিসাবে জোর দিচ্ছি এখন। এক সময় ছিল যে ইংরেজি, স্প্যানিশ বা অন্য যে ফ্রেঞ্চ যে ভাষা বা জার্মান ভাষা, সব ভাষাগুলোই আমরা আসলে লিঙ্গুইস্টিক্যালি বলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো কিন্তু এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা দ্বিতীয় ভাষার বাইরে এসে যখন আমরা তৃতীয় ভাষা বলছি বা থার্ড ল্যাঙ্গুয়েজ বলছি, তখন গুরুত্বটা কিন্তু অন্যদিকে যাচ্ছে। তো বিষয়টা হলো যে আন্তর্জাতিকভাবে যোগাযোগের জন্য বা লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে আমরা ইংরেজি ভাষা ব্যবহার করি, অল ওভার দ্য ওয়ার্ল্ড ব্যবহৃত হচ্ছে। কিন্তু তাহলে তৃতীয় ভাষার প্রশ্নটা আসছে কেন? তৃতীয় ভাষার প্রশ্ন আসছে, এখানে অনেকগুলো ফ্যাক্টরস এর সাথে যুক্ত আছে। একটা হলো ধরুন টেকনোলজিক্যাল সাইড, বর্তমান যুগ তো তথ্য প্রবাহের যুগ, তথ্য প্রযুক্তির যুগ, এটি একটি বিষয়। আরেকটি হলো যে বৈশ্বিক যোগাযোগ বৃদ্ধি, আরেকটি হলো আপনার অর্থনীতি, সামাজিক, সাংস্কৃতিক, এই রাজনৈতিকও বটে, এই প্রেক্ষাপটগুলোকে সমন্বয় করা। কাজেই আমি যখন দ্বিতীয় ভাষা বলি তখন এতগুলো বিষয় আসলে আসে না, তখন একটা ওয়ে হয় টু কমিউনিকেট উইথ আদার্স। কিন্তু তৃতীয় ভাষার যে ফোকাসিং এরিয়াটা বর্তমানে, এটি শুধু যোগাযোগের মাধ্যমই নয়, এটার সাথে যুক্ত আছে শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য, তথ্য প্রবাহের যে সংশ্লিষ্টতা, সব কিছুই। কাজেই বর্তমান সরকারের যে উদ্যোগ, সেটা আসলেই সাধুবাদ জানানোর মতো। কারণ আমরা চাইনিজ ব্রিজ প্রোগ্রামের মাধ্যমে গিয়েছিলাম, আমাদের একটা টিম, সেখানে 7টা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন, আমার যে কলিগ ভাই উনিও ছিলেন ইউলেবের ভিসি হিসাবে, ইউজিসির চেয়ারম্যান ছিলেন। সেখানে এই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। বিশেষ করে আমরা কোন কোন ক্ষেত্রে চায়নার সাথে যোগাযোগ বৃদ্ধি করতে পারি এবং সেটার আমাদের লাভ লোকসান একটা বিষয় আছে, এবং আমরা কিভাবে এই লিমিটেশনগুলো ওভারকাম করে আমরা আমাদের সংস্কৃতিকে চীনে ছড়িয়ে দিতে পারি, সেটিও একটি বিষয়। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটও সম্প্রতি চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স চালু করতে যাচ্ছে, এই বিষয়টা যদি। হ্যাঁ, ঠিকই বলেছেন। আমাদের 5টা ভাষা দিয়ে আমরা শুরু করব। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ফর ডিপ্লোম্যাট, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ, জাপানিজ, চাইনিজ। তো সেখানে আমাদের তৃতীয় এই ভাষা শেখার যে গুরুত্ব, সেটি প্রাধান্য পাবে। পর্যায়ক্রমে আমরা অন্য ভাষা যেমন স্প্যানিশ, কোরিয়ান, তো এই ভাষাগুলো আমরা পর্যায়ক্রমে শেখাবো। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট তো আসলে বিশ্বের সব ভাষা নিয়েই গবেষণার প্রতিষ্ঠান। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করছি যে এই ভাষাগুলো শেখানোর সাথে সাথে আমাদের কর্মশক্তি যেমন বিশ্বে ছড়িয়ে পড়বে, সেই সাথে ভালোভাবে যদি ল্যাঙ্গুয়েজটা আয়ত্ত করতে পারে, তাহলে আমাদের ভাষা গবেষণায় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। আর ডক্টর শামসুদ মুর্তজা যেটা বলছিলেন, সেটার সঙ্গে আমি যদি একটু যোগ করতে চাই, যেমন একটা হয়তোবা ল্যাঙ্গুয়েজ ক্লাব, অথবা এই যে প্রতিনিয়তই চাইনিজ কালচার, চাইনিজ মুভিজ, চাইনিজ শর্ট ড্রামা সিরিজগুলো একটা সপ্তাহের নির্দিষ্ট একটা দিনে প্রচারের ব্যবস্থা, এই জায়গাগুলো তো আসলে আপনাদের ল্যাঙ্গুয়েজ আন্তর্জাতিক ভাষা, এটা আমাদের একটি সুযোগ আছে। আমাদের গণতন্ত্রে পরিষ্কার লেখা আছে এই ল্যাঙ্গুয়েজ ভিত্তিক একটি মিডিয়া তৈরি করা, আচ্ছা, বা টেলিভিশন এই ধরনের। তো আমরা সেটি এখন হয়তো সীমাবদ্ধতার কারণে করতে পারছি না, কিন্তু যখন এই ল্যাঙ্গুয়েজগুলো আমরা চালু করব, তখন হয়তো বিভিন্ন উপায়ে আমরা এই কাজটাও করতে পারবো। একই সাথে আপনি যেটা বলছেন শামসাদ ভাই খুবই ভালোভাবে বলেছেন যে ভাষাটা তো শুধু শ্রেণীকক্ষে পড়ালে হবে না, এর সাথে সাংস্কৃতিক যে যোগাযোগ, সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সংস্কৃতিটাও সামনে আনতে হবে, তাহলে আমাদের চর্চার মধ্যে থাকতে হবে, সেটাও একটি বিষয়। কারণ 2 ঘন্টা একটা ক্লাসে আমি পড়ালাম, তারপর আর কোনো অনুশীলন নাই, তাহলে তার কোনো কার্যকারিতা কিন্তু নেই।
কাজেই আমাদের এই চিন্তাটা মাথায় আছে, আমি যখন ল্যাঙ্গুয়েজ শুরু করব আমি একটি রুম ডেডিকেটেড করব, যেখানে এই বিভিন্ন ভাষার যারা শিক্ষার্থী বা যারা এখানে শিখবেন তারা এসে ওইখানে বসবেন, তারা তাদের মধ্যে সপ্তাহে অন্তত কয়েক ঘন্টা ওইখানে সময় দিবেন এবং চর্চা করবেন। এটা একটা সরকারি প্রতিষ্ঠান এবং বাংলা মানে বিটিভি বা এখন যে বিটিভি নিউজ আছে, এমন হতে পারে যে নির্দিষ্ট ভাষার উপরে নির্দিষ্ট প্রোগ্রাম এরকম সরকারিভাবে এই চ্যানেলগুলোতে সম্প্রচারের ব্যবস্থাও হতে পারে। আপনি একটি গুরুত্বপূর্ণ ইস্যু তুলেছেন, কারণ কিছুদিন আগে এরকম একটা অনুষ্ঠান বিটিভিতে গিয়েছে। আচ্ছা আচ্ছা। আধুনিক ভাষা ইনস্টিটিউটে আপনি জানেন যে 18টা ভাষা শেখানো হয় সেখানে। সেখানে ওই ক্লাস থেকে ধারণ করে সেটি কিন্তু আবার সম্প্রচার করা হয়েছে টেলিভিশনে। তো আমাদের সুযোগটা আরও বেশি, যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, সেখানে আমরা এই কাজটা করব। বিটিভির সাথে আমাদের এই ধরনের একটা কন্ট্যাক্ট থাকবে। শুধু বিটিভি না, আপনি সিএমজির কথা বলছেন, তো সিএমজির সাথে নয় না কেন, সিএমজিও প্রচার করতে পারবে। একসাথে যদি আমরা এইভাবে শুরু করতে পারি কত সুন্দর হবে, তাই না? কারণ আমরা আসলে শুধু যে ম্যান্ডারিন ভাষাকে প্রমোট করছি শুধু তাই নয়, আমাদের ভাষাকেও তো আমরা প্রমোট করছি। কারণ বাংলা ভাষা আপনি জানেন যে চীনে ব্যাপকভাবে কিন্তু পরিচিত, এবং অনেকেই চীনারা অনেকেই বাংলা ভাষা শিখেছে। এবং চাইনিজ ওই যে বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির অধ্যাপক জেন শিয়ং, উনি যখন বাংলা বলেন খুব চমৎকার বাংলা বলেন। তো কাজেই এই ধরনের সুযোগ সুবিধাও আমাদের আছে, বাইরের যারা তারাও বাংলা শিখছে। এবং আপনি জানেন চীনে বিখ্যাত বিখ্যাত বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বাংলা শেখানো হয়। বেইজিং একটা ডিপার্টমেন্ট আছে। বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটিতে 101টা ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, সেখানে বাংলা খুব গুরুত্ব সহকারে শেখানো হয়। এই যে আমাদের সাথে যে ভাষার মাধ্যমে যোগাযোগ, এই যে একটি সাংস্কৃতিক বিনিময়, এটা আরও আসলে শক্তিশালী করতে হবে। আমরা শুধু সেই প্রাচীন পন্থায় শুধু একটা দুইটা ভাষার উপরে নির্ভরশীল থাকবো, একটি বা দুটি দেশের দিকে আমরা ধাবিত হব, বিষয়টা তো এরকম না। এখন বিশ্বের যোগাযোগের ব্যবস্থা করতে হবে আমাদের এই এশিয়া, দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রত্যেকটার সাথে যদি যোগাযোগ থাকে, তাহলে আমরা আরো অর্থনীতিতে, সংস্কৃতিতে, সাহিত্যে অনেক সমৃদ্ধ হব। জি জনাব ডক্টর আসাদ, আমরা আলোচনা করছিলাম, আমরা এ পর্যায়ে একটা বিরতিতে যেতে হচ্ছে আমাদেরকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপের সহযোগিতায় আলোচনা অনুষ্ঠান চায়না ফোকাস। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয়, তৃতীয় ভাষা হিসাবে বাংলাদেশে চীনা ভাষা শিক্ষার গুরুত্ব এবং বাস্তবতা নিয়ে যাচ্ছি আবারও শামসাদ মুর্তুজার কাছে। জি, আপনি বলছিলেন সম্প্রতি আপনি সহ যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল, আপনি এবং ইউজিসি চেয়ারম্যান সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ আপনারা যে ব্রিজ চায়না প্রোগ্রামে গিয়েছিলেন, এটার আসলে উদ্দেশ্যটা কি এবং ওভারঅল এটার ইম্প্যাক্টটা কি পড়বে বা আপনার কি মনে হয়? চায়না ব্রিজ যেই প্রোগ্রামটা, এটা আসলে যেটা হয়েছে ইউনান বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশে ইউনান বিশ্ববিদ্যালয়কে দায়িত্ব দেওয়া হচ্ছে এই ম্যান্ডারিন ভাষা কিভাবে বাংলাদেশে প্রমোট করা যায়। এবং এটা শুধু একপাক্ষিক না, এটা দ্বিপাক্ষিক হবে। এবং আমরা আসলে যখন আলাপ করেছি টেবিলে, আমরা এটা আলাপ করেছি যে আমরা চাইনিজদেরকে কী করে বাংলা শেখাতে পারি। সো শুধু আমরা চাইনিজ শিখবো সেটা না, সো এই বিষয়টা আলাপ হয়েছে। এবং এই ট্রেনিং মডিউলটা কী রকম হতে পারে। সো ইউজিসি বা মাননীয় ইউজিসি চেয়ার উনি একটা প্রস্তাব দিয়েছেন যে কি করে এই প্রজেক্টটা একটা পাইলটিংয়ের মাধ্যমে করা যায়। এবং এই যে টিচার্স ট্রেনিং সেন্টার যেগুলো হবে, সো সেগুলোর জন্য কিছু পাইলট, কিছু ইউনিভার্সিটিকে ইনভলভ করা এবং সেখান থেকে একটা মানে ট্রেনার্স ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে এটাকে রেপ্লিকেট করে এটাকে যেন বিস্তীর্ণ করা যায়। সো একটু আগের কথা ফিরে যাই, যে যেটা বলা হচ্ছে যে আজকে আমি যে ছাত্রকে শেখাচ্ছি, সো সে কিন্তু সারা বিশ্বের নাগরিক, এবং সে শুধু একটা বা দুটো ভাষা শিখলে তাকে হবে না। এবং ছাত্ররা যখন বুঝতে পারবে যে তার বেনিফিটটা কি আর একটা থার্ড ল্যাঙ্গুয়েজে। সো আসাদ ভাই খুব সুন্দর করে বলেছেন যে আসলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ, এখানে কিছু টেকনিক্যাল সমস্যা আছে বলা, বাট থার্ড ল্যাঙ্গুয়েজটা ওই অর্থে বলা যে আমরা ধরেই নিচ্ছি যে ইংরেজিটা এখন আমার একটা ফোনের এই অপারেটিং সিস্টেমের মতো। এখন এরপরে আমি যেই ভাষা অ্যাড করবো, কারণ এটা আমাকে বাস্তবতা হচ্ছে, এটা আমাকে ফাংশনালি সেজন্য আমার লাগছে, হ্যাঁ, এবং এটার পরে যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে আমার অ্যাপের মতো।
সো এখন আমি চাইনিজ ল্যাঙ্গুয়েজটা একটা অ্যাপ যেটাকে আমাকে ডাউনলোড করতে হচ্ছে, এবং একটা খুব জরুরি অ্যাপ, হ্যাঁ, কারণ বিশ্বের বাণিজ্য একটা মানে দ্বিতীয় লার্জেস্ট ইকোনমি, এবং বিভিন্ন দেশে এই ভাষাটার প্রচলন আছে। সো সেদিক থেকে বাণিজ্যিক দিক থেকে তো এটার একটা অবশ্যই একটা সুবিধা আছে। এবং যেহেতু আমাকে লেবার মার্কেটের জন্য, বিশ্বের লেবার মার্কেটের জন্য আমার ছাত্রকে তৈরি করতে হবে, এমপ্লয়াবিলিটি একটা বড় চ্যালেঞ্জ এই গভর্নমেন্টের জন্য। সো সেদিক থেকে এই ভাষার প্রয়োজনীয়তা আসলে মানে অবশ্যই আছে। এবং একই সাথে এখন বিশ্বের যে বিভিন্ন রিসার্চ যেগুলো চাইনিজ ভাষায় হচ্ছে, সো যেটা হয়তো আমার ইংরেজিতে আমার কাছে অ্যাভেলেবল না, তো আমার ছাত্ররা যদি বুঝতে পারে যে আমি আসলে এই ভাষাটা আমার কোন কোন ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করতে পারবো, একটা স্বচ্ছ ধারণা যদি তাদেরকে দেয়া যায়, তখন কিন্তু মোটিভেশনাল লেভেলটা অন্য কিছু হবে। হ্যাঁ, এখন যদি শুধু মনে হয় যে না আমার একটা কোর্স আছে, জিডি একটা কোর্স, অনেকগুলো কোর্সের মধ্যে আমি একটা কোর্স করলাম জাস্ট আমার সার্টিফিকেশনের জন্য, সো ব্যাপারটা এরকম হলে আসলে খুব বেশি দূর এই ভাষা নিয়ে সামনে যাওয়া যাবে না। সো আমাকে আসলে তাদেরকে একটা লং টার্ম ভিশন দিতে হবে যে এই তৃতীয় ভাষা নিয়ে আমি আসলে কত দূর যেতে চাই। সো শুধু এটা পলিসি লেভেলে বা একটা অর্নামেন্টাল বলার জন্য বলা, কিন্তু সেটার যদি ইমপ্লিমেন্টেশন না থাকে, রিয়েল লাইফ ইম্প্যাক্ট না থাকে, এবং আমি যদি আমার ছাত্রকে বোঝাতে পারি যে তুমি এবং তোমার পাশের ছাত্রটা একই সিভি নিয়ে যাচ্ছ, কিন্তু তোমার সিভিতে যদি একটা ল্যাঙ্গুয়েজ স্কিল, তোমার এই থার্ড ল্যাঙ্গুয়েজটা তোমার সিভিতে থাকে, তুমি কিন্তু একটা এজ পাচ্ছ, অ্যাডভান্টেজ পাচ্ছ জব মার্কেটে। সো আমাকে আসলে আমার নিজেরা যারা পলিসি মেকার, আমাদের আসলে আগে ধারণাটা স্বচ্ছ হতে চাই যে আমরা আসলে কি দিতে চাই, এবং তাদেরকে আসলে কোন ভবিষ্যৎটা তাদের সামনে আমরা অফার করতে চাই। এখনো যে ওয়ার্ল্ডের রিকগনাইজড এবং টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোর মধ্যে চাইনিজ বিশ্ববিদ্যালয়গুলো জায়গা করে নিয়েছে, সেই জায়গা থেকেও তো এটার একটা গুরুত্ব অবশ্যই। মানে আমরা বিভিন্ন চাইনিজ যেসব বিশ্ববিদ্যালয় গেছে, সো আমাদের বাংলাদেশি যে ছাত্ররা আছে, সো এরা কিন্তু একটা বড় সোর্স হতে পারে। আমরা এই মুহূর্তে প্রায় 13,000 বাংলাদেশি ছাত্র চায়নায় পড়ছে। সো এরা যখন ফিরে আসবে, এই চাইনিজ ভাষা প্রমোট করার জন্য কিন্তু আমরা তাদেরকেও ব্যবহার করতে পারি। সো আমাদের যে শুধুমাত্র চাইনিজ শিক্ষকদের উপরে নির্ভর করতে হবে, সো সেটা না করে এই যে ডায়াসপোরাকে আমরা কী করে কাজে লাগাবো, এবং শুধু ভাষা না, তারা যে প্রযুক্তি শিখে আসছে, তারা যে জ্ঞানের নতুন ধারার সাথে সংযুক্ত হয়েছে, সো তাদেরকে কি করে আবার রিকানেক্ট করা যায়, সো সেই জন্যই কিন্তু এই তৃতীয় ভাষার একটা জরুরি জায়গা তৈরি হতে পারে। হ্যাঁ, এবং এখানে একসাথে তারা কি করে পাবলিশ করতে পারে, একসাথে তারা কি করে ল্যাব তৈরি করতে পারে, এখান থেকে হয়তো আবার ডেটা কালেক্ট করলো, রিসার্চ মেথোডোলজিটা চায়না থেকে আসলো, অনেকভাবে এই যোগাযোগটা হতে পারে। এবং আমার মনে হয় আরেকটা জিনিস আমরা একটু বলতে পারি যে সব কিছু যে ফিজিক্যাল হতে হবে সেটা না, আমাদের হাইব্রিড মডেল আমরা যেতে পারি। হ্যাঁ, একটা ওয়েবিনারের মাধ্যমে আমরা চাইনিজ শিক্ষককে যোগাযোগ করতে পারি। সো এই মোবিলিটিটা আসলে বাড়ানো খুব জরুরি। এবং একই সাথে যেহেতু আমাদের কালচারাল মেমোরিতে, আসাদ ভাই যেভাবে বলছেন যে আমাদের কিন্তু একটা সিভিলাইজেশনাল কানেক্টিভিটি আছে, হ্যাঁ, আমাদের সাথে যোগাযোগটা অনেক পুরনো। এই পুরনো কালচারাল মেমোরিটা যদি আমরা নার্চার করতে পারি এবং আমাদের এই নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারি, তখন কিন্তু এই কানেক্ট করাটা অনেক সহজ হবে। জি, ধন্যবাদ আপনাকে। জনাব আসাদ, আমি যে বিষয়টা জানতে চাচ্ছি যে চীনা ভাষার শিক্ষার প্রসারের জন্য বাংলাদেশের নীতি নির্ধারক বা মন্ত্রণালয়কে এই মুহূর্তে আপনি কি পরামর্শ দিতে চান? কোন কোন জায়গাগুলো নিয়ে আসলে কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে? কাজ করার অনেক ক্ষেত্র আছে, বিশেষ করে তথ্য প্রযুক্তিতে আমরা সেই অর্থে এগিয়ে যেতে পারিনি। সেখানে চীন কিন্তু যদি এআই এর কথাই বলি, আমরা দেখলাম যে চীন অনেক দূর এগিয়ে গেছে, সেখানে আমরা একটু সহযোগিতা নিতে পারি। আমরা সংস্কৃতির যে বিভিন্ন উপাদান আছে সেই বিষয়গুলো আমরা ছড়িয়ে দিতে পারি। একই সাথে শিক্ষার সংক্রান্ত বিষয়েও সহযোগিতা নিতে পারি। বিশেষ করে আমাদের যে সাহিত্যগুলো ক্লাসিক্যাল, সেই সাহিত্যগুলো চীনা ভাষায় অনুবাদ করতে পারি। যেমন রবীন্দ্র রচনাবলী 33 খণ্ডে চীনের প্রখ্যাত গবেষক ডং ইউচেন তিনি কিন্তু অনুবাদ করেছেন। এই যে সরকারি অর্থ ব্যবস্থাপনা ওখানে করেছেন। তো আমরা এরকম নজরুলের যে লেখাগুলো আছে, আমাদের জীবনানন্দ দাশ, কবি ফরুক আহমেদ, অর্থাৎ বিখ্যাত লেখক যারা আছেন তাদের লেখাগুলো শুধু মানে ভাষার শিক্ষা না, এর সাথে সাথে আমাদের যে জিনিসগুলো আসলে খুবই আমাদের এই সংস্কৃতিকে বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো নিয়ে কাজ করা দরকার। আরেকটি হলো যে সরকার অবশ্য উদ্যোগ নিয়েছেন, যেমন 300টি ক্লাসরুম প্রস্তুত করবেন এই ভাষা শেখার জন্য। আর 150টি স্কুলে এবং সেখানে 2টি করে ক্লাসরুম থাকবে। তো এটা একটি বড় উদ্যোগ সরকারের। আমি মনে করছি যে 300টি কেন, আমার তো মনে হয় যদি আমরা ভাষা শেখাই,
আমরা আমরা যদি আরও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে নিতে পারি তাহলে সেখানে বড় একটা সুযোগ তৈরি হবে। একই সাথে আমাদের মাঝে কূটনৈতিকভাবে যে একটি যোগাযোগ বিভিন্ন দূতাবাসের সাথে, শুধু চীনা ভাষা না, আমাদের যারা ডিপ্লোম্যাট আছে, আমাদের এখানে মোর দ্যান 50 ডিপ্লোম্যাটস আছে এখানে, তাদের মাধ্যমে আমরা বাংলা ভাষাকে কিন্তু আরও ছড়িয়ে দিতে পারি। যেমন এবার সরকার নজরুল বর্ষ ঘোষণা করেছেন, তার নজরুলের যে উল্লেখযোগ্য কাজগুলো সেগুলো আমরা বিভিন্ন ভাষায় কিন্তু ট্রান্সলেট করতে পারি। কাজেই এই যে মানে সংস্কৃতির সাথে সাথে আমাদের অর্থনীতির যে উন্নয়ন, আমাদের ভাষা শেখার মাধ্যমে যে আমাদের সাংস্কৃতিক যোগাযোগটা আরও ব্যাপৃত করা, আরও বেশি করা, সেটির সুযোগ আছে। আমি সরকারের নীতি নির্ধারক যারা আছে তাদের বলবো যে আমাদের এই যে ক্লাসরুম যে শিক্ষাদান পদ্ধতি, সেটার মধ্যে যাতে সীমিত না থাকে। শামসাদ ভাই সুন্দর করে বলেছেন যে আমাদের এখন হাইব্রিড মডেলে তো আসলে অনেক কিছুই হয় সারা বিশ্বে। আপনি এখান থেকে এই অক্সফোর্ডের ডিগ্রি নিতে পারেন, হার্ভার্ডের ডিগ্রি নিতে পারেন। তাই যদি হয় তাহলে বাংলা ভাষার ওই ওয়েবসাইটগুলো আরও স্ট্রং করে, শক্তিশালী করে আমাদের যে প্ল্যাটফর্মগুলো আমরা যদি ব্যবহার করতে পারি, চীনের সাথে আমাদের আসলে যোগাযোগ ব্যবস্থাটা আরও স্ট্রং করতে হবে। কারণ একটু ইঙ্গিত দিয়েছে না আমার সহকর্মী, সেটি হলো যে আমরা তো এগুলো ফেস করে আসছি। আসলে আমরা যখন চীনে যাই তখন নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সবচেয়ে বড় সমস্যা ভাষা নিয়ে। তো সেই ভাষায় যদি সমস্যা হয়, যেমন আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে 17টা ভাষার অভিধান তৈরি করেছি ছোট আকারে। সেই অভিধানগুলো কিন্তু কাজ দিচ্ছে আমাদের। তো এরকম যদি বাংলা, চাইনিজ ল্যাঙ্গুয়েজ এবং আদার যে ল্যাঙ্গুয়েজ আছে যেটা গুরুত্বপূর্ণ, অন্তত 8-10টা ল্যাঙ্গুয়েজ, সেটি যদি আমরা আমাদের গুগলে ওভাবে বাংলার সাথে সাথে ওই ভাষাগুলোর মানে অন্তত কর্পাস তৈরি করে আমরা যদি সেটা অনুবাদ করে দিতে পারি, যেটা ইলেকট্রনিক মিডিয়াতে যাবে, তাহলে কিন্তু আমাদের যোগাযোগটা সহজ হয়। বিশেষ করে যারা এই কর্মশক্তি, যারা কর্মে যারা নিয়োজিত বিভিন্ন দেশে যারা যান, তারা কিন্তু যেহেতু শিক্ষা কম তাদের, তারা তো এত বড় বড় বাক্য, তারপরে যোগাযোগ ব্যবস্থায় ওরা বোঝে না। তো তাদের জন্য খুব সহজভাবে যদি আমরা সেই বইগুলো তৈরি করতে পারি, যদি মানে মোবাইলে ব্যবহারের উপযোগী হয়, তাহলে কিন্তু আরও সুবিধা হবে। কারণ আমরা দেখেছি গবেষণা করে যে বাংলাদেশের যে শ্রমশক্তি বাজার, সেই শ্রমিকটা যখন বাইরে যায় শুধু ভাষার কারণে, সীমাবদ্ধতার কারণে তারা আর বেশি দূরে এগোতে পারে না। অর্থাৎ আমাদের ভাষাটা এখানে প্রধান অন্তরা হিসেবে দাঁড়ায়। কিন্তু আমি যদি নেপালের কথা বলি, ইভেন ইন্ডিয়ার কথা বলি, অথবা শ্রীলঙ্কার কথা বলি, তারা ওই একই ধরনের লেবার যাচ্ছে, কিন্তু তারা ভাষার দক্ষতার কারণে কিছুদিন পরে দেখা গেলো ডাবল স্যালারি পাচ্ছে। এই যে এই যে মানে ল্যাঙ্গুয়েজ স্কিলনেসের কারণে তারা এগিয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে যাচ্ছি। এখান থেকে আসলে সরকারকে ওয়ে আউট বের করতে হবে। মানে দরকার আমাদের যে কিভাবে আমরা এই শ্রম শক্তিকে আমাদের বিশ্বের দরবারে আরও ছড়িয়ে দিতে পারি এবং এর মাধ্যমে আমাদের যে অর্থনৈতিক স্বাবলম্বিতা সেইটা আমরা ধারণ করতে পারি। কাজেই আমরা শুধু পরনির্ভরশীল হয়ে থাকবো বিষয় তা নয়, আমাদের নিজস্ব যে টেকনোলজিক্যাল সাইড, সেই বিষয়গুলো দিকে জোর দিতে হবে। জি জনাব ডক্টর আসাদ, আমরা আলোচনা করছিলাম, আমরা এ পর্যায়ে একটা বিরতিতে যেতে হচ্ছে আমাদেরকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV এবং চায়না মিডিয়া গ্রুপের সহযোগিতায় আলোচনা অনুষ্ঠান চায়না ফোকাস। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয়, তৃতীয় ভাষা হিসাবে বাংলাদেশে চীনা ভাষা শিক্ষার গুরুত্ব এবং বাস্তবতা নিয়ে যাচ্ছে আবারও শামসাদ মুর্তজার। অনেকে মনে করেন যে চীনা ফোনেটিক্স বা টোনাল ল্যাঙ্গুয়েজটা কঠিন, এটা আসলে আয়ত্ত করা একটা সময়ের ব্যাপার। আপনি কি মনে করেন? আসলে ভাষা শেখা তো অবশ্যই কঠিন হবে, বাট আমি এবার আমাদের যে ইউনান যাওয়ার যে অভিজ্ঞতা থেকে একটা জিনিস বলবো, যে আমরা যেটা দেখলাম যে চাইনিজ ভাষা শেখার ক্ষেত্রে ম্যান্ডারিনের সাথে AI এর যে ইনক্লুশন এবং এআইটাকে মানে ইউনান ইউনিভার্সিটি এবং আমি নিশ্চিত যে অন্য ইউনিভার্সিটিও তারা এমনভাবে ইন্টিগ্রেট করেছে যে যেটার কারণে মানে এটার একটা প্রায়োগিক একটা দিক তৈরি হয়েছে। কারণ আমাদের যেটা হয়েছে যে ধরেন আমাদের প্রচলিত যেমন আমরা মনে করি যে বাংলা ভাষায় পড়াশোনা করে চাকরির বাজার নেই,
হ্যাঁ, কিন্তু চাইনিজরা এই মডেলটাকে তারা এমনভাবে নিয়েছে এটার পুরোটাই অ্যাপ্লাইড একটা দিকে নিয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, যে এআই এর মাধ্যমে, কারণ এই যে কর্পাস লিঙ্গুইস্টিক্সের যে কথাটা আসছিল, যে ফর এক্সাম্পল আমরা যেই অ্যালগোরিদমটা আমরা এআই এ ব্যবহার করছি, চ্যাট জিপিটি বা, এটা কিন্তু একটা ওয়েস্টার্ন বায়াস আছে। এবং আমরা যদি আমাদের এই কর্পাসটা তৈরি না করতে পারি এবং এই মেশিন লার্নিংয়ে, এই ল্যাঙ্গুয়েজ লার্নিং মডেলে যদি আমরা নিজেরা ইনভলভ না হতে পারি, তো তাহলে কিন্তু আমরা বেশি দূর যেতে পারবো না। কারণ আমাদেরকে যেই ইনফরমেশন আসবে, যেই ফিডব্যাকগুলো আসবে, সো সেটা কিন্তু একদিকে আমাদেরকে বায়াস করে নিচ্ছে। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে চাইনিজ এই প্রযুক্তিগুলো কিন্তু আমাদেরকে হেল্প করতে পারে। হ্যাঁ, যে আমরা যদি মানে চায়না কি করে এই কর্পাস লিঙ্গুইস্টিক্সটাকে ব্যবহার করেছে, ভাষা শেখার ক্ষেত্রে ব্যবহার করেছে। এবং আপনার যে প্রথম প্রশ্নটা ছিল যে আমার ছাত্ররা যদি বুঝতে পারে যে এই ভাষাটা শিখে আমি এই প্রযুক্তিকে এআই এর সাথে সংযুক্ত করে তার একটা মানে আউটকাম আছে, একটা ফিউচার রেডিনেস তৈরি হবে, তখন একটা মোটিভেশনাল ফ্যাক্টর তৈরি হবে। সো আমার যদি মোটিভেশনটা থাকে, তখন কোনো চ্যালেঞ্জই আসলে চ্যালেঞ্জ না। সো আপনি যেটা বলছেন যে এই ফোনোগ্রাফিক এবং ফোনেটিকের যে পার্থক্য, এটা আসলে এখন এত মাল্টিমোডাল কন্টেন্ট হয়ে গেছে যেটা আসলে ওই অর্থে চ্যালেঞ্জ না, যতক্ষণ না পর্যন্ত আমি নিজে মোটিভেটেড না হব, ভেতর থেকে যদি উপলব্ধিটা না আসবে। সবকিছুই আসলে অনেক কঠিন আবার অনেক সহজ যদি আপনি মনে করেন। আরেকটু এখানে কথা হলো যে আমরা ওই ইউনানি দেখে আসলাম, চীনারা এমন কিছু ওয়ে বের করেছে যে চায়নার সাথে যখন শেখাচ্ছে, বাংলা যখন শিখছে, তখন ওই যে সিমিলারিটিগুলো সামনে নিয়ে আসছে। তো তাতে করে হচ্ছে কি, আমাদের শিক্ষার্থী যারা শিখছেন তারা মনে করছে যে আরে আমি তো এটা জানি। এবং চীনের যে চীনা ভাষার যে মিল অমিল, সেটা যখন তারা বুঝতে পারছে, তখন ধরতে পারছে। যেমন কিছু শব্দ আছে যে টোনের দিক থেকে এবং অনেকটা মিল আছে, তখন ওই শব্দগুলো আগে তারা শেখাচ্ছে, ওই বাক্যগুলো আগে শেখাচ্ছে, তারপর আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছে। যেমন মা শব্দটা দুটো রাইট, মা আছে, তারপরে চা, চিনি, যে মানে এই ধরনের যে শব্দগুলো আছে, কফি বা হ্যাঁ, কফি একটু চেঞ্জ আর কি, ওরা উচ্চারণ করে, কিন্তু একই ধরনের শব্দ। তো এটা দেখলাম যে একটু সুন্দর একটা মডেল ওদের। তো আসলে যিনি শেখাবেন তার উপরেও নির্ভর করে যে কতটা কঠিন বা সহজ। দ্বিতীয় ভাষা বা তৃতীয় ভাষা আমি যখন শিখবো, সবগুলোই আসলে কঠিন বা সহজ, কিন্তু তার মধ্য থেকে তো সবাই তো শিখছে, যারা শিখছে তারা তো ভালোই করছে। আমার যেটা মনে পড়ে, আমার ডিপার্টমেন্ট থেকে গত 10 বছর অন্তত 20-25 জন শিক্ষার্থী চায়না সরকারের সহযোগিতায়, অর্থাৎ ওই গভর্নমেন্টের ফুললি ফান্ডেড স্কলারশিপে তারা গিয়েছে, চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখেছে, শিখে বাংলাদেশে এসেছে, কেউ কেউ ওখানেও আছে, এবং ভালো বেতনে এখানে ইন্টারভিউ হিসেবে, তারপরে জনসংযোগ কর্মকর্তা হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করছে। কারণটা কি, আমাদের এখানে প্রায় 10,000 স্টুডেন্ট কিন্তু এখন প্রতি বছর যাবে চীনে, সরকারের সাথে একটা চুক্তি হয়েছে, এবং 1,000 কোম্পানি এই দেশে আছে, চাইনিজ কোম্পানি আরো বেশি, আমরা হয়তো 1,000 দেখি, কিন্তু এই যে 1,000-এর বেশি যে কোম্পানি আছে এখানে, কিন্তু এই যে যারা বাংলা শিখে আসছে তারা কাজ করছে, এবং আরো বাড়বে এই ক্ষেত্রটা। কারণ যখন আমরা দুই দেশের মধ্যে সরকারিভাবে এই ব্যবসা বাণিজ্য প্রসার হবে, তখন এই সংখ্যাটা আরো বাড়বে। আরেকটি জিনিস আপনি দেখেছেন, প্রাইম মিনিস্টার যখন গিয়েছিলেন, তখন কিন্তু এই যে রাজনৈতিকভাবেও একটা সিদ্ধান্ত হয়েছে, সেটাও আমি মনে করি গুরুত্বপূর্ণ। কারণ চীন এমন একটি শান্তির দেশ, সেখানে রাজনৈতিক হানাহানি নেই, সেখানে সম্প্রীতি আছে। তো কাজে আমাদের দলগুলো যদি ওখানে গিয়ে এটাকে এক ধরনের ট্রেনিং হয়, সামাজিক মূল্যবোধ, আদর্শ এবং শিক্ষা ব্যবস্থায় তাদের অবদান, শুধু তো বিশ্ববিদ্যালয়ে আমি পড়ালেখা করলাম, আমি নিজে কিছু হলাম, এটাই আসলে বড় কথা নয়। আমি রাজনীতিবিদ হলাম, সংসদে গেলাম, আমি গাড়ি বাড়ি নিয়ে করলাম, সেটাই বড় কথা নয়। আমি কিভাবে সার্ভ করতে পারবো, দেশের জন্য কাজ করতে পারবো, মানুষের জন্য কি করব, একটা কল্যাণমুখী রাষ্ট্র কিভাবে গড়ে তুলবো, এজন্য কিন্তু এই ট্রেনিংটাও দরকার আছে। তাহলে আপনি দেখুন, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, প্রতিটি ক্ষেত্রে, শিক্ষা, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আমাদের আসলে অন্য দেশের যে ভালো জিনিসগুলো আমরা নিতে পারি। এবং চীনের সাথে আমি বিশ্বাস করি এটা খুবই জোরালোভাবে আমরা আত্মস্থ করতে পারবো, আয়ত্ত করতে পারবো, এবং তাদের কাছ থেকে আমরা অনেক কিছু নিতে পারবো। ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান এবং ধন্যবাদ ডক্টর শামসাদ মুর্তজা। আপনারা যেমনটি বলছিলেন এবং পরামর্শ দিচ্ছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো। প্রিয় দর্শক, শিক্ষা, গবেষণা এবং অর্থনৈতিক প্রগতির জন্য ভাষা একটি শক্তিশালী সেতু। চীন বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের এই নতুন যুগে ভাষা এবং সংস্কৃতির সক্ষমতা
অর্জনের মাধ্যমে আমাদের তরুণরা বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেকে আরও এগিয়ে নিয়ে যাবে, এই কামনায় এ প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান। শুভ সন্ধ্যা।